অক্টোবরের 7 তারিখের মধ্যে হবে বিসিবির ইলেকশন। প্রার্থীদের লম্বা লাইন থেকে করতে হবে সিলেকশন। আইপিএল এর অভিজ্ঞতা সাকিব মুস্তাফিজকে করবে সুবিবেচক, প্রভাব পড়বে বিশ্বকাপে মনে করেন সাবেক প্রধান নির্বাচক। আমাদের রেজাল্ট হয় খুব ভালো হবে, নাহলে ভালো করব না, দুইটার মাঝখানে হবে না, মোটামুটি হবে না রেজাল্ট। অস্কারকে নিয়ে কাজী সালাউদ্দিনের গোপন বৈঠক করেছে জাতীয় দলের দায়িত্ব নিতে ব্রুজন আপত্তি জানিয়েছে। দলবদল নিয়ে হকির অঙ্গনে আবারও লজ্জার সুর, মোহামেডান ক্লাবে মেরিনার্সের ভাঙচুর। এই ক্লাবে এ ধরনের ঘটনা, ক্লাব গিয়ে ভাঙচুর করা, এটা অত্যন্ত আমি মনে করি যে গর্হিত এবং নিন্দনীয়। ওরা ক্রীড়াঙ্গনে স্বপ্ন সারথি, অর্জনে গর্জনে খেলা যোগ হয়েছে তাদের সাথী। যদি হকিটা আরও উৎফুল্ল থাকতো তাহলে আমার এই পুরস্কারটা গ্রহণ করতে আর একটু ভালো লাগতো। স্বাগত একাত্তরের খেলা যোগে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। বিসিবি নির্বাচনের সম্ভাব্য ডেডলাইন অক্টোবরের 5 থেকে 7 তারিখ। প্রকাশ্য প্যানেল না থাকলেও সবই নিয়ন্ত্রণ করছে বিসিবির বর্তমান লিডারশিপ কমিটি। পরের কমিটি থেকে বাদ পড়ছেন রাসেল আজিজ, তানজিল চৌধুরী, সৈয়দ আশফাক, লোকমান হোসেন ভুইয়া সহ অনেকেই। আর পরিচালক পদে বসার অপেক্ষায় আছেন ইফতেখার মিঠু, ওবেদ নিজাম, মাসুদুজ্জামান ও তরুণ সংগঠক ফাহিম সিনহা। বিসিবির নির্বাচনের হালচাল জানাচ্ছেন রিয়াসাদ আজিম। ক্রিকেটে সাফল্যের বছরে ক্রিকেট কর্তাদের ব্যস্ততাও কম না। 26 আগস্ট বার্ষিক সাধারণ সভায় নির্বাচনী রূপরেখা সম্পর্কে বোর্ড প্রধান যে ধারণা দেন, 2 সেপ্টেম্বরে বোর্ডের শেষ সভাতেও ছিল একই আভাস। দেশের সবচেয়ে পপুলার স্পোর্টস অর্গানাইজেশন বিসিবির কর্তা হতে কর্মীর লাইনটা বেশ বড়সড়। 2017-র পর আরও একটা ইলেকশন, তবে অক্টোবরের 5 থেকে 7 তারিখের মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনে কৌশলী বোর্ডের বর্তমান লিডারশিপ গ্রুপ। ক্রিকেট বোর্ডের অবিসংবাদিত নেতা নাজমুল হাসান পাপনের কোনো স্পষ্ট প্যানেল নেই। কারণটা ওই যে পরিচালক হতে নানা মহলের নানামুখী চাপ। তবে পরিচালক পদে বেশ কিছু রদবদল এলেও নাটাই থাকছে বর্তমান শীর্ষ সংগঠকদের হাতেই। বোর্ডের নানা হিসাব নিকাশের মার প্যাচে বাদ পড়ছেন শওকত আজিজ রাসেল আর তানজিল চৌধুরী। এই দুই পরিচালককে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে বিসিবির শীর্ষ মহল থেকে। ক্যাসিনো কাণ্ডে ক্লাব পাড়ায় ঝড় তোলা লোকমান হোসেন ভুইয়া অবশেষে বাদ পড়ছেন পরের পরিচালনা পর্ষদ থেকে। আলোচিত সমালোচিত এই সংগঠকের বোর্ডের পথ বন্ধ হলেও মোহামেডানের দাপট অব্যাহত। সুপার লিগের দল মোহামেডানের নির্বাচনে কাউন্সিলর 2 জন, যার একটা নিজের জন্য প্রায় নিশ্চিত করে ফেলেছেন লোকমান। ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান কাউন্সিলর হচ্ছেন না মোহামেডান থেকে, তাকে দেয়া হবে বিকল্প ক্লাবের কোটা। অথচ সাকিব, মুশফিক, রিয়াদ, তাসকিনদের নিয়ে পরের মৌসুমে জৌলুসপূর্ণ দল করতে বড় ভূমিকা পালন করেন মাসুদুজ্জামান আর মাহবুব আনাম। গুঞ্জন, লোকমানের লবিং নাকি অন্যদের কাজের চেয়েও শক্তিশালী। এদিকে পরের কমিটিতে থাকছেন না পোরখা ও সংগঠক হানিফ ভুইয়া। স্বাস্থ্যগত কারণে তার এই সিদ্ধান্ত। হার্টের সমস্যায় ভোগা হানিফ ভুইয়ার পরিবার চায় না তিনি বোর্ডে দায়িত্ব চালিয়ে যান। দীর্ঘদিন ক্রিকেট অন্তঃপ্রাণ মানুষটা শীর্ষ থেকে অধস্তন, সবার প্রিয় আস্থাভাজন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ঝরে পড়ছেন এবার। তার জায়গায় আসছেন নারায়ণগঞ্জ ডিএসের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। পিতা আফজালুর রহমান সিনহা ছিলেন দেশের খ্যাতিমান ক্রীড়া সংগঠক। পরিচালক থাকা অবস্থায় তিনি ওপারে পাড়ি জমান। বাবার পদাঙ্ক অনুসরণ করে বোর্ডে আসছেন ক্রীড়া মনস্ক পুত্র ফাহিম সিনহা। এদিকে নতুন চমক ইফতেখার রহমান মিঠু। নিজের গ্রহণযোগ্যতার সাথে বন্ধু বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সমর্থন তার পক্ষে। ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত মিঠুকে বোর্ডে চায় শীর্ষ কর্তারা। বিপিএল দল ঢাকা ডায়নামাইটসের সিইও ওবেদ নিজাম বোর্ড পরিচালক হতে যাচ্ছেন। আর ভালোভাবেই আলোচনায় আছেন সাবেক অধিনায়ক আর বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু আর গাজী গ্রুপের নির্বাহী পরিচালক সালাউদ্দিন চৌধুরী। সব মিলে বড় পরিবর্তন সঙ্গী করে গঠন হবার অপেক্ষায় বিসিবির নতুন কমিটি। সময় যত গড়াচ্ছে উত্তাপ আর জটিলতা ততই বাড়ছে। রিয়াসাদ আজিম, একাত্তর।
নতুন মুখের ভিড়ে এবারকার টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলে পূর্ণদের খুঁজে পাওয়াই দায়। তবু কিছু কিছু ঘটনা স্মৃতি উস্কে দেয়, পুরনো কথা ডালি মেলে ধরতে বাধ্য করে। তেমনি তামিমের না থাকার গল্প বলতে গিয়ে মনে পড়ে যায় সাব্বির রহমান আর নাসির হোসেনের কথা, যারা শর্টার ফরম্যাটের এই আসরে হতে পারত বাংলার তুরুপের তাস। খসে পড়া প্রতিভার আক্ষেপের বাকিটা জানাচ্ছেন নাজমুল রানা। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। প্রশ্নটা বহু আগে সব ফেলে চলে যাওয়া, নির্জনতায় নিঃসঙ্গ পথে হাঁটা এক কবি করেছিলেন। সেই প্রশ্নটাকে এবারের টি-20 বিশ্বকাপের আগে প্রাসঙ্গিক করে তুলেছেন তামিম ইকবাল। বহুদিন পর তামিমকে ছাড়া বড় কোনো বৈশ্বিক আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ। অবশ্য তামিমকে কেউ তাড়িয়ে দেয়নি, আবার তামিমও ইনজুরির কারণে সরে দাঁড়ায়নি। সরে গেছেন কেবল মানবিক বিবেচনায়, তার খেলাহীনতার সময় যারা খেলাটা চালিয়ে নিয়েছে তাদের জায়গা করে দিতেই। তামিমের না থাকার টাইমলাইন ঘাটতে গিয়ে গেল টি-20 বিশ্বকাপে খেলেছে, কিন্তু এবার দলে নেই এমন আরও কয়েকজনের নাম ভেসে ওঠে। তাদের মধ্যে কয়েকজন ছিলেন দারুণ সম্ভাবনাময়, যারা এবারের আসরে হতে পারত বাংলাদেশের তুরুপের তাস, প্রতিপক্ষের মহৎরাস। তবে নিয়তির সুতো যে সবাইকে কক্ষপথে আঁকড়ে থাকতে দেয় না, মাঝে মধ্যেই হয়ে যায় নক্ষত্রের পতন। তেমনই হয়েছে সাব্বির রহমানের বেলায়। মারকুটে ব্যাটারের তকমা গায়ে সেটে দলে ঢোকা সাব্বিরের ক্রিকেট সত্তাই এখন মৃতপ্রায়। অতলান্তিকের নীল জলরাশির অমীয় ধারায় স্বপ্ন দেখানো সাব্বির রহমান পুরোপুরি ডুবে গেছেন বুড়িগঙ্গায়। গায়ে মেখে গেছে কেবল হতাশার কালো জলটাই। শত চেষ্টায় সেই অন্ধকার হাতড়ে আলো পাচ্ছেন না বহুকাণ্ডে বিতর্কিত সাব্বির রহমান। তখনকার আর এক উঠতে থাকা তারা নাসির হোসেনেরও সেই একই হাল। যাকে ভাবা হতো এই ছেলেটাই একদিন হবে বাংলার সেরা ফিনিশার, সব সংকট সামলে নেবে প্রতিভা আর ইস্পাত কঠিন সাধনায়, সেই নাসিরও এখন খাবি খায় তলিয়ে গেছে বোবা টানেলে। যে টানেলের গলা চিরে এখন আর আলো পড়ে না নাসিরের ঘরে। অলরাউন্ড দৈপিন্য এখন সর্বস্ব খোয়ানো এক দিগ্ভ্রান্ত নাবিকের মতো। যে হতে পারত হিরো, সে এখন শূন্য নামের বৃত্তে আটকে গেছে, ঘুরপাক খাচ্ছে সেই বদ্ধ গুহায়। সাব্বির নাসিররা ঠিক পথে হাঁটতে পারেননি বলেই হয়তো অভিজ্ঞতার মহাঘাটতি নিয়েই ওমানের বিমান ধরতে হচ্ছে বাংলাদেশকে। ঘরের মাঠে বড় নৈপুণ্যের পরও ঠোঁটে লেগে আছে দারুণ ভয়। শঙ্কায় পুরোটা সময় বলে যাচ্ছে এই বুঝি সব খোয়া যায়। নাজমুল রানা, ৭১। সাকিব মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা বিশ্বকাপে বাংলাদেশ দলকে সাহায্য করবে, তবে মেগা ইভেন্টের আগে ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে কিছুটা চিন্তিত সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন, টানা ৩ টি-20 সিরিজ জয় বাংলার আত্মবিশ্বাস বাড়িয়েছে। টিম গেম খেলতে পারলে ওমান আরব আমিরাত মিশনে ভালো কিছুই করবে রিয়াদের দল, বিশ্বাস ফারুকের। রিয়াসাদ আজিমের রিপোর্ট। টি-20ময় বছরে উঠছে রিয়াদের বাংলাদেশ। 2021-এ খেলা 4 সিরিজের 3টায় জয়ী দলটা লাল সবুজ। এক ক্যালেন্ডার ইয়ারে নিজেদের রেকর্ড 9টা টি-20 জিতে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসকে করেছে আকাশ ছোঁয়া। তারপরও প্রশ্ন, প্রস্তুতি কি সত্যি হয়েছে পর্যাপ্ত? যেই কন্ডিশনে আমরা খেলেছি ডেফিনেটলি এটা আমাদের ফেভারেবল। এবার কন্ডিশন ছিল এর থেকে বেশি ফেভারেবল, যেটা আমার মনে হয় যে হয়তো বা টিম ম্যানেজমেন্ট তারা চিন্তা করেছে যে এমন একটা উইকেট দিব যেটাতে আসলে আমরা ফুল অ্যাডভান্টেজ পাবো, অপোনেন্টের অনেক অসুবিধা হবে। এবং এতে আমি অনেকটা দোষে কিছু দেখছি না। তার কারণ হচ্ছে আপনি যখনই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যাবেন, আপনি কিন্তু কখনোই আশা করবেন না টার্নিং লো স্লো উইকেটে খেলা তাদের মতো করবে। আমাদের কিছু টপ প্লেয়ার দে আর আউট অফ ফর্ম। সাকিব আল হাসান ব্যাটিং ওয়াইজ খুব একটা আপ টু দ্য মার্কে নেই। আমরা যদি খেয়াল করি মুশফিকুর রহিম, তিনিও খুব একটা ভালো করতে পারেননি। তো সেই জায়গাটা কি মনে হয় যে মানে কিছুটা জয়ের কারণে আত্মবিশ্বাস তৈরি হলো, পার্সোনালি অনেক ক্রিকেটার কিছুটা চাপে রয়েছে? টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা কিন্তু ব্যাটিংটা দেখতেই পারিনি বাংলাদেশ টিমের। এটার একটা আমার ওয়ারির জায়গা যে আমরা যেই ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, এই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমাদের যে ব্যাটসম্যানরা কতটুকু কনফিডেন্স নিয়ে যাচ্ছে, ব্যাটসম্যানদের যে আত্মবিশ্বাসের জায়গাটা ওইটা কিন্তু তৈরি হয়নি। দল ওমানে ক্যাম্প করবে মূল চ্যালেঞ্জের আগে ভাগেই, তবে সাকিব মোস্তাফিজের অভিজ্ঞতা অর্জনের পাঠ শুরু হবে তারও আগে। আপাতত দুজনের মিশন আর ভীষণটা যে পুরোপুরি আইপিএল কেন্দ্রিক। দলের 2 শীর্ষ ক্রিকেটারের ওয়ার্ল্ড কাপের ড্রেস রিহার্সেলে লাভবান হবে
টিম টাইগার্স। পুরো দল বিশ্বকাপে নামার আগে সাকিব মুস্তাফিজ দে আর গোয়িং টু প্লে আইপিএল, এটা কতটুকু হেল্প করতে পারে? ভালো খবর সেটা হচ্ছিল এই দুইজন প্লেয়ার কিন্তু মানে পুরা দুবাইয়ের উইকেট নিয়ে কিন্তু দে ক্যান রিয়েলি কন্ট্রিবিউট ইন দ্য ড্রেসিং রুম অ্যান্ড সব মিলে কিন্তু অনেক করতে পারে। এই টি-20 ওয়ার্ল্ড কাপের ব্যাপারেও মানে যেরকম আমি একটু ডাউটফুল যে আমাদের রেজাল্ট হয় খুব ভালো হবে, নাহলে ভালো করবো না, দুইটার মাঝখানে হবে না, মোটামুটি হবে না রেজাল্ট। স্পেসিফিক এক্সপেকটেশনস যদি আমি জানতে চাই ফ্রম দ্য ফর্মার চিফ সিলেক্টর। যদি সুযোগ পায় বাংলাদেশ অ্যান্ড যদি এই 3টা ম্যাচ প্রিপারেটরি ট্যুরটা যদি ভালো হয় আমাদের, যেখানে আমরা কোয়ালিফাইং করছি, তখন কিন্তু আমাদের রিয়েল স্ট্রেংথটা বুঝবো এবং টিম যদি টিম কম্বিনেশন হিসাবে খেলতে পারে আমার মনে হয় খারাপ হবে না। দ্বিপাক্ষিক সিরিজে কোনো দল যতই ভালো করুক, সত্যিকারের প্রমাণের মঞ্চটা কিন্তু বিশ্ব আসর। রিয়াসাদ আজিম, ৭১। কাজী সালাউদ্দিন অস্কার ব্রুজন গোপন বৈঠক নাটকীয় মোড় নিয়েছে জাতীয় দলের কোচ নিয়োগ ইস্যুতে। বাফুফে ন্যাশনাল কমিটি জেমি ডের বদলে 2 মাসের জন্য জাতীয় দলের কোচ হিসেবে অস্কার ব্রুজনের নাম ঘোষণা করলেও নতুন দায়িত্বের ব্যাপারে এখনও অন্ধকারেই আছেন বসুন্ধরার কোচ। খেলাযোগকে বলেছেন তিনি আদৌ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেবেন কিনা সেই প্রশ্নের উত্তর এখনই তিনি দিতে পারছেন না। উপল নন্দী জানাচ্ছেন বিস্তারিত। দুই মাসের জন্য অব্যাহতি দিলেও একটা ব্যাপার পরিষ্কার, বাংলাদেশে কোচিং অধ্যায় শেষ হয়েছে জেমিডের। সে কারণে নতুন ঘোষিত কোচ অস্কার ব্রুজনের সাথে বাফুফে সভাপতির রুদ্ধদ্বার বৈঠক। আলোচনা হয়েছে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনার বদলে আদৌ অস্কার জামাল তবুতের দায়িত্ব নেবেন কিনা সেই ইস্যুতে। গত 7 বছরে ভারত, মালদ্বীপ আর বাংলাদেশের 3 ক্লাবের কোচিং করিয়ে 10টা চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতার রেকর্ড আছে অস্কার ব্রুজনের। নিউ রেডিয়েন্ট আর বসুন্ধরা কিংসের হয়ে তার সাফল্য তো ঈর্ষণীয়। নিজেকে ক্লাব কোচ হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন অস্কার। 2 বার পেয়েছেন সেরা কোচের পুরস্কারও। শুক্রবার ঘটা করে এই স্প্যানিশকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। শনিবার সকালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে 3 ঘন্টা বৈঠকও হয়েছে। তারপরও কেন লাল সবুজ জার্সিধারীদের দায়িত্ব দেওয়ার প্রশ্নটা বারবারই এড়িয়ে যাচ্ছেন অস্কার ব্রুজন। BFF announced your name that you will be the next Bangladesh national team coach for 2 months. Yes. Are you agree with this decision? Discussion is going on. I have contract with my club, so now it's about BFF and Bashundara Kings to find what is the best way for everybody. From your side, the confirmation not yet come, it will be. I cannot make comments on that. Again, please wait a little bit, and we have a game on Monday, no, against Abahani. So even the BPL is not finished. Whatever that happens, till Tuesday at least, let me focus and be part of Bashundara Kings as I'm doing for the last 3 years. And from Tuesday, the decision will come from Mr. Nirul and from BFF President Mr. Salaudin. Thank you very much. Yeah. জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি যখন নতুন কোচের নাম ঘোষণা করলেন, তার 24 ঘন্টা যাবার আগেই কোচ কিন্তু জানাতে পারছেন না বা এই ব্যাপারে কোনো কথাও বলতে পারছেন না যে আসলেই তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচ আগামী 2 মাসের জন্য হবেন কি হবেন না। অর্থাৎ বাফুফের যে সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্ত পাকাপাকি হতে আরও সময় অপেক্ষা করতে হবে। উপল নন্দী, ৭১, ঢাকা। পাল্টাপাল্টি অবস্থানে মোহামেডান স্পোর্টিং ক্লাব আর মেরিনার্স ইয়াংস হকির দলবদল শুরুর আগের 2 দিনেই খেলোয়াড়কে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। সব ছাপিয়ে নিন্দার ঝড় উঠেছে মোহামেডান ক্লাবে গিয়ে মেরিনার্সের কর্মকর্তা ও সমর্থকদের ভাঙচুর আর একই সঙ্গে খেলোয়াড় তুলে আনার বিষয়টাও। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব বাবি। অর্জনে গর্জনে ঐতিহ্যের দিক থেকে মোহামেডান ক্লাবের রয়েছে সমৃদ্ধ এক ইতিহাস। ক্রিকেট, ফুটবল কিংবা হকি, সাদা কালোরা দেখিয়েছে মাঠের লড়াই। কোটি সমর্থকের আবেগ আর ভালোবাসার নাম মোহামেডান। অথচ সেই ক্লাবেই রাতের অন্ধকারে হয়েছে হামলা। সিসিটিভির ফুটেজ দিচ্ছে সেই প্রমাণ। জানা গেছে ক্লাবের ভেতরে গিয়ে ভাঙচুর চালিয়েছে মতিঝিল পাড়ার প্রতিবেশী আরেক ক্লাব মেরিনার্সের কর্মকর্তা ও সমর্থকরা। হকির দলবদলের আগে 2 খেলোয়াড়কে নিয়ে এই ঘটনার সূত্রপাত। মোহামেডান কোনো পাড়ার ক্লাব নয়, এটি দেশের ক্রীড়াঙ্গনের বছরের একটি ক্লাব। এই ক্লাবে এ ধরনের ঘটনা, ক্লাব গিয়ে ভাঙচুর করা, এটা অত্যন্ত আমি মনে করি যে গর্হিত এবং নিন্দনীয়।
মেরিনার্স মোহামেডান দুই পক্ষই সংবাদ সম্মেলন করে জানিয়েছে তাদের অবস্থান। মোহামেডান ক্লাবে যারা গিয়েছিল সেখানে মেরিনার্স ক্লাবের কর্মকর্তারা বা সমর্থকরা কোনো অস্বাভাবিক কোনো আচরণ করেছে, বিষয়টা সত্যি নয়। বিষয়টি যদি তাই হতো তাহলে অবশ্যই সেটার ফুটেজ আমরা প্রত্যাশা করব। মাঠে কিংবা মাঠের বাইরে নানা সময় বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে মেরিনার্স। দীর্ঘদিন পর যখন হকি মাঠে ফেরার অপেক্ষায়, তার আগে এমন ঘটনা বাড়িয়েছে বিতর্ক। এর পিছনে অন্য কোনো ইন্ধন আছে কিনা, হকি লিগটা আসলে কি আর তারা হতে চাচ্ছে বা চাচ্ছেন নাকি চাচ্ছেন না, এই জিনিসটাও কিন্তু পরিষ্কার করা উচিত। আমরা কোনোভাবে কোনো ক্লাবের প্লেয়ারকে জোর করে আনতেও চাই না, বা আমাদের প্লেয়ারও আমরা চাই না যে কারো ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাদের অন্য ক্লাবে খেলুক। একটি খেলোয়াড় যখন চুক্তিবদ্ধ হয়, একটি খেলোয়াড় যখন কোনো ক্লাবের সাথে টাকা পয়সা নেয়, সেটা আমরা আসলে হকি ফেডারেশনকে ইতিমধ্যে অবগত করা হয়েছে। ক্লাবে ভাঙচুর ও হামলার কারণে রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পাশাপাশি মেরিনার্স ইয়াংস ক্লাবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আপনাদেরকে আমাদের ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবেন। অর্ণব বাপি, ৭১। যে কোনো প্রাপ্তি অনুপ্রেরণা যোগায়, বিশ্বাস জাগায়, আর তা যদি হয় রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা, তবে তো কথাই নেই। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য চূড়ান্ত হয়েছে তেমনই কয়েকজন। শীঘ্রই তাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। তাদের থেকে কয়েকজন স্বপ্ন সারথীকে বেছে নিয়েছে খেলাযোগ। আজ থাকছে হকির কোচ মাহবুব হারুনের গল্প, জানাচ্ছেন উৎপল নন্দী। খেলোয়াড় কিংবা কোচ, মাহবুব হারুনের সফলতা সবখানে সমান। দেশের হকির উত্থান পতনের সাক্ষী তাই তো 2017 সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের মনোনীত প্রার্থী। জন্ম 1968 সালের 1 ডিসেম্বর। মাহবুব হারুন দেশের হকির নক্ষত্র। 1983 সাল থেকে ঘরোয়া হকিতে শুরু, খেলা চালিয়ে গেছেন 2002 সাল পর্যন্ত। নিজের আমলে ফরিদপুর জেলার সেরা খেলোয়াড় ছিলেন, খেলেছেন আবাহনী, অ্যাজাক্স আর ভিক্টোরিয়ার হয়ে। 11 বছর ধরে খেলেছেন জাতীয় দলে, কখনো ক্যাপ্টেন, কখনো দলে নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন 185টা আন্তর্জাতিক ম্যাচে। এশিয়ান অঞ্চলের টুর্নামেন্টগুলোর অসংখ্য খেলাতে মাহবুব হারুনের ভূমিকা ছিল বাংলাদেশের জয়ে। হয়তো সে কারণেই জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকায় নাম উঠেছে। খেলোয়াড় লাইফে আমি যতটুকু পেরেছি যে জাতীয় দলের জন্য, ক্লাবের জন্য আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছি, এবং কোচিং লাইফেও ধরেন আমি আমার যতটুকু সামর্থ্য আছে আমার সেটুকু আমি 2006 থেকে আমি জাতীয় দলের কোচ ছিলাম। এবং বিদেশি কোচ ছাড়া, যখন বিদেশি কোচ তো তখন আমি থাকতাম না, কিন্তু বিদেশি কোচ যখন নাই তখন ফেডারেশন আমাকেই দায়িত্ব দিত। 2002 থেকে এ পর্যন্ত ঢাকা আবাহনী আর ফরিদপুর জেলার কোচ হিসেবে আছেন মাহবুব হারুন। দায়িত্ব পালন করেছেন নেভি দলেরও। জাতীয় দলের কোচ হিসেবে দারুণ সফল তিনি। হেড কোচ কিংবা সহকারী হিসেবে অন্তত 16টা আন্তর্জাতিক টুর্নামেন্টে ছিলেন হকি খেলোয়াড়দের গুরু। ব্যর্থতার থেকে সফলতাই বেশি পেয়েছেন। দেশের হকির ভালো মন্দ সবসময়ই হাল ধরেছেন মাহবুব হারুন। যদি হকিটা আরও উৎফুল্ল থাকতো তাহলে আমার এই পুরস্কারটা গ্রহণ করতে আর একটু ভালো লাগতো, কিন্তু যেহেতু হকির অবস্থা বর্তমান অবস্থা খুব একটা ভালো না, তো আমি মনে কষ্ট নিয়ে এই পুরস্কারটা নিতে হচ্ছে। যে কোনো পুরস্কার ভালো কাজের স্বীকৃতি। জাতীয় ক্রীড়া পুরস্কার হাতে উঠলে খুশি হবেন হারুন। খুশির মাত্রা আরও বাড়বে যদি সব সমস্যা কাটিয়ে আবারও জেগে ওঠে দেশের হকি। যারাই ফেডারেশনে আছেন তারা হকিকে ভালোবেসে হকির স্বার্থে কাজ করেন, কোনো ক্লাব কিংবা দলীয় কিংবা কোনো পর্যায়ে না কাজ করে হকির জন্য কাজ করেন, তাহলেই হকি উন্নতি হবে। উৎপল নন্দী, ৭১, ঢাকা। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।